আসসালামু আলাইকুম। আজ 2রা জুন 2026 মঙ্গলবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। ভারতের বিরুদ্ধে কৌশলী চাল দিলেন তারেক রহমান। নেতানিয়াহুকে ধমকালেন ডোনাল্ড ট্রাম্প। ভারতে ট্রেনের সিটকে কেন্দ্র করে মুসলিম যুবককে হত্যা। এবার বিস্তারিত। ভারতের সঙ্গে দীর্ঘদিনের যৌথ নদীগুলোর পানি বন্টন চুক্তি নিয়ে তৈরি হওয়া অচলাবস্থার কোনো সুরাহা না হওয়ায় এবার অভ্যন্তরীণ নদী ব্যবস্থাপনায় নিজেদের কৌশল পরিবর্তন করছে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সরকার। বছরের পর বছর ধরে চলা কূটনৈতিক আলোচনায় দৃশ্যমান কোনো ফলাফল না আসায় খরা, বন্যা ও লবণাক্ততার মতো ভয়াবহ সংকট মোকাবিলায় বেইজিংয়ের সহযোগিতার দিকে ঝুঁকছে ঢাকা। প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করেছে নিক্কেই এশিয়া। দেশের ভেতরে নদী শুকিয়ে যাওয়া ও পরিবেশগত বিপর্যয় ঠেকাতে সরকার বাঁধ ও জলাশয় নির্মাণের মতো বড় প্রকল্পগুলো নিয়ে দ্রুত এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশের নদী গবেষকদের মতে ভারতের উজানে নির্মিত বাঁধ, বিশেষ করে 50 বছরের পুরনো ফারাক্কা ব্যারেজ, বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে শুষ্ক মৌসুমে পানির প্রবাহ মারাত্মকভাবে কমিয়ে দিয়েছে। ফলে এই অঞ্চলে লবণাক্ততা ও মরুকরণ দেখা দিয়েছে। একই সঙ্গে ভারতের সঙ্গে তিস্তার মতো গুরুত্বপূর্ণ নদীর পানি বন্টন চুক্তি দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে। ঢাকার রিভার্স অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের গত বছরের একটি সমীক্ষা অনুযায়ী বাংলাদেশে অন্তত 79টি নদী ইতিমধ্যে শুকিয়ে গেছে বা শুকিয়ে যাওয়ার পথে। উজানে পানি প্রত্যাহার এবং পলি জমার কারণে শুষ্ক মৌসুমে এই নদীগুলো সম্পূর্ণ বা আংশিকভাবে সচলতা হারিয়েছে, যা দেশের কৃষি ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই পটভূমিতে মে মাসের মাঝামাঝি সময়ে বাংলাদেশ সরকার $2.8 বিলিয়ন ব্যয়ে 2.1 কিলোমিটার দীর্ঘ পদ্মা ব্যারেজের সংশোধিত তিস্তা মেগা প্রকল্প নিয়ে এগিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। বর্ষা মৌসুমের উদ্বৃত্ত পানি ধরে রেখে শুষ্ক মৌসুমে দক্ষিণ পশ্চিমাঞ্চলের পানি সংকট ও লবণাক্ততা দূর করার উদ্দেশ্যে এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এটি চীন অর্থায়িত একটি সমন্বিত নদী ব্যবস্থাপনা ও ভূমি পুনরুদ্ধার প্রকল্প, যার লক্ষ্য নদী ভাঙ্গন রোধ এবং ফসলি জমি রক্ষা করা। সংশ্লিষ্ট তথ্য মতে 1975 সালে ফারাক্কা বাঁধ চালুর আগে শুষ্ক মৌসুমে গঙ্গা পদ্মা নদীতে গড় পানির প্রবাহ ছিল প্রায় 70,000 কিউসেক। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের হিসেব অনুযায়ী বাঁধ চালুর পর এই প্রবাহ আশঙ্কাজনকভাবে কমে অনেক সময় মাত্র 10,000 থেকে 20,000 কিউসেকে নেমে আসেন। বাংলাদেশ ও ভারতের মধ্যে 54টি অভিন্ন নদী থাকলেও মূলত গঙ্গা ও তিস্তা নিয়েই দীর্ঘদিনের বিরোধ। 2011 সালে তিস্তার অন্তর্বর্তীকালীন পানি বন্টন চুক্তি চূড়ান্ত হলেও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আপত্তির কারণে তা আলোর মুখ দেখেনি। অন্যদিকে 1996 সালে স্বাক্ষরিত 30 বছর মেয়াদী গঙ্গা চুক্তি আগামী ডিসেম্বরে শেষ হতে চলেছে। চুক্তিটি নবায়নের বিষয়ে আলোচনা চললেও বাংলাদেশ তার ন্যায্য হিস্সা পাচ্ছে না বলে অভিযোগ রয়েছে। সাবেক বাংলাদেশি কূটনীতিক এম হুমায়ুন কবির বলেন, তিস্তা ইস্যুটি দীর্ঘদিন ধরে অমীমাংসিত। ভারতের কাছ থেকে এ বিষয়ে ইতিবাচক কোনো সাড়াও পাওয়া যায়নি, যার খেসারত দিতে হচ্ছে আমাদের জনগণকে। ভারতের এই উদাসীনতার সুযোগে বাংলাদেশ ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরালো হচ্ছে। বিগত শেখ হাসিনা সরকারের আমলে তিস্তা প্রকল্পে ভারতের যুক্ত হওয়ার বিষয়ে আলোচনা হলেও ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর সেই সমীকরণ বদলে গেছে। নয়াদিল্লি ভিত্তিক মনোহর পরিকর ইনস্টিটিউট ফর ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালাইসিসের সিনিয়র ফেলো এবং আন্তঃসীমান্ত নদী বিশেষজ্ঞ উত্তম কুমার সিনহা বলেন, তিস্তা প্রকল্পে চীনের সম্পৃক্ততা ভারতের জন্য একটি বড় কৌশলগত উদ্বেগের কারণ। দীর্ঘদিনের নিষ্ক্রিয়তার কারণেই ঢাকা আজ বেইজিংয়ের দিকে ঝুঁকছে। চীন বরাবরই ভারতের তৈরি করা শূন্যস্থান পূরণে পারদর্শী। তিস্তার ক্ষেত্রেও সেটাই ঘটেছে। ভৌগোলিক অবস্থানের কারণে তিস্তা প্রকল্পটি ভারতের জন্য অত্যন্ত সংবেদনশীল, কারণ এটি ভারতের শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকের খুব কাছাকাছি অবস্থিত, যা ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলীয় 8টি রাজ্যকে যুক্ত করার একমাত্র সংকীর্ণ করিডোর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক এবং সেন্টার ফর অল্টারনেটিভসের নির্বাহী পরিচালক ইমতিয়াজ আহমেদ বলেন, আমরা তিস্তা প্রকল্পের জন্য বছরের পর বছর অপেক্ষা করতে পারি না। ভারতকে বুঝতে হবে এটি একটি উন্নয়ন প্রকল্প, কোনো নিরাপত্তা কাঠামো নয়। এবার মধ্যপ্রাচ্যের খবর। লেবানন ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে মার্কিন এক সংবাদ মাধ্যম।
প্রতিবেদনে বলা হয়েছে, বৈরুতে হামলার পরিকল্পনা নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প নেতানিয়াহুকে কড়া ভাষায় সতর্ক করেন এবং বলেন, বর্তমান পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে ইসরায়েলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমনকি নেতানিয়াহুকে বদ্ধ পাগল এবং সবাই তাকে ঘৃণা করে বলেও মন্তব্য করেন মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট। সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান আরও জোরদার করার সিদ্ধান্ত নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ হয়েছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম অক্সিওস। প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননে উত্তেজনা বৃদ্ধির কারণে মধ্যপ্রাচ্যের যুদ্ধবন্ধে ইরানের সঙ্গে চলমান শান্তি আলোচনা হুমকির মুখে পড়তে পারে। এ নিয়ে দুই নেতার মধ্যে উত্তপ্ত ফোন আলাপ অনুষ্ঠিত হয়। বেশ কয়েকজন মার্কিন কর্মকর্তা এবং ফোন আলাপ সম্পর্কে অবগত একটি সূত্রের বরাত দিয়ে অ্যাক্সিওস জানিয়েছে, ফোন আলাপে ট্রাম্প নেতানিয়াহুকে পাগল বলে আখ্যা দেন এবং অকৃতজ্ঞতার অভিযোগ তোলেন। প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প ইসরায়েলের বৈরুতে হামলা পরিকল্পনাও আটকে দেন। তিনি নেতানিয়াহুকে বলেন, লেবাননের রাজধানীতে হামলার হুমকি ইসরায়েলকে আন্তর্জাতিক অঙ্গনে আরও বিচ্ছিন্ন করে ফেলবে। অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প দাবি করেন যে তিনি নেতানিয়াহুকে কারাগারে যাওয়া থেকে রক্ষা করেছেন। এর মাধ্যমে তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে চলমান দুর্নীতি মামলায় নিজের সমর্থনের বিষয়টি ইঙ্গিত করেন। প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প নেতানিয়াহুকে বলেন, তুমি একেবারে বদ্ধ পাগল হয়ে গেছো। আমি না থাকলে তুমি জেলে থাকতে। আমি তোমাকে বাঁচাচ্ছি। এখন সবাই তোমাকে ঘৃণা করে। এ কারণে সবাই ইসরায়েলকেও ঘৃণা করে। এক পর্যায়ে ট্রাম্প খুবই ক্ষুব্ধ হয়ে নেতানিয়াহুকে জিজ্ঞাসা করেন, তুমি আসলে কি করছো? ফোন আলাপের আগে ট্রাম্প জানতেন যে লেবানন ভিত্তিক ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের দিকে হামলা চালাচ্ছে এবং ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে। তবে সূত্রগুলোর দাবি, সাম্প্রতিক সময়ে নেতানিয়াহু পরিস্থিতিকে অপ্রয়োজনীয়ভাবে আরও উত্তপ্ত করে তুলেছেন বলে মনে করছিলেন ট্রাম্প। বৈরুতে হামলার হুমকির পাশাপাশি দক্ষিণ লেবাননে স্থল অভিযানও সম্প্রসারণ করছে ইসরায়েল। অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননে উত্তেজনা বৃদ্ধির ফলে ইরানের সঙ্গে ট্রাম্পের চলমান আলোচনা ভেস্তে যেতে পারে, এমন আশঙ্কায়ও তিনি ক্ষুব্ধ ছিলেন। মার্কিন সূত্রগুলো জানিয়েছে, লেবাননে বেসামরিক মানুষের হতাহতের বিষয়েও উদ্বিগ্ন ছিলেন ট্রাম্প। শুধু একজন হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার জন্য পুরো একটি ভবন ধ্বংসের পরিকল্পনারও তিনি বিরোধিতা করেন। ফোন আলাপের পর এক ইসরায়েলি কর্মকর্তা অ্যাক্সিওসকে জানান, বৈরুতে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলার পরিকল্পনা থেকে সরে এসেছে ইসরায়েল। মূলত ট্রাম্প ও নেতানিয়াহুর সম্পর্ক দীর্ঘদিনের এবং বেশ জটিল। কখনো তাদের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় দেখা গেছে, আবার কখনো ব্যক্তিগত পর্যায়ে তীব্র মতবিরোধ তৈরি হয়েছে। অতীতেও দুই নেতার মধ্যে উত্তপ্ত ফোন আলাপ হয়েছে, তবে ইরান সহ বিভিন্ন ইস্যুতে তারা ঘনিষ্ঠভাবে কাজও করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী এক সপ্তাহের মধ্যেই ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সংক্রান্ত একটি সমঝোতা হতে পারে। এবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি কথা বলেন। ট্রাম্প বলেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সমঝোতা হলে চলমান যুদ্ধবিরতি আরও দীর্ঘায়িত হবে এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া হবে। তিনি আরও বলেন, আজ লেবাননে ইসরায়েলের হামলা নিয়ে একটু সমস্যা হয়েছিল, তবে আমি খুব দ্রুত সেটি সমাধান করেছি। তিনি বলেন, হিজবুল্লাহর সঙ্গে গুলি চালানো বন্ধ করতে কথা বলেছি। এছাড়া আমি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গেও কথা বলেছি গুলি বন্ধ করতে, এবং তারা উভয়েই গুলি চালানো বন্ধ করেছে। এর আগে ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তির প্রস্তাবিত খসড়ায় তৃতীয় দফা সংশোধনের কথা জানায় হোয়াইট হাউস। যদিও সংশোধিত খসড়ার বিস্তারিত প্রকাশ করা হয়নি, তবে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, চুক্তির জন্য ইরান আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। তবে তেহরান জানিয়েছে, দেশের জনগণের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো চুক্তিতে সম্মত হবে না তারা। এবার প্রতিবেশী দেশের খবর। ভারতে ট্রেনের আসন নিয়ে সাধারণ এক বিরোধের জেরে এক মুসলিম যুবককে ট্রেন থেকে টেনে হিঁচড়ে প্ল্যাটফর্মে নামিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করার লোমহর্ষক ঘটনা ঘটেছে। মধ্যপ্রদেশের বেতুল জেলার বুরদেহি রেলওয়ে স্টেশনে মধ্যরাতে এই বর্বরোচিত ঘটনাটি ঘটে। নিহত যুবকের নাম আলী খান। তিনি ছিন্দওয়ালা জেলার বাসিন্দা এবং নাগপুরে কর্মরত ছিলেন। নিহতের বন্ধুদের অভিযোগ, হামলাকারীরা ঘটনার সময় উগ্র ধর্মীয় স্লোগান দিচ্ছিল এবং তাদের মূল হোতা নিজেকে একটি চরমপন্থী যান সংগঠনের নেতা হিসেবে পরিচয় দিয়ে হুমকি দিয়েছিল। আনন্দের ছুটি কাটাতে বন্ধুদের সাথে ট্রেনে ভ্রমণ করার সময় আকস্মিকভাবে এই ট্র্যাজেডির শিকার হন ওই তরুণ। স্থানীয় সূত্র ও নিহতের বন্ধুদের বরাত দিয়ে জানা গেছে, 24 বছর বয়সী আলী খান তার 3 বন্ধু জয়ন্ত বর্মা, শিবম মালব্য এবং যশের সাথে ছুটির দিনগুলোতে উপভোগ করতে ভ্রমণে বের হয়েছিলেন। তারা ট্রেনে ওঠার পর স্বাভাবিকভাবেই যাচ্ছিলেন, কিন্তু কিছু দূর যাওয়ার পর আকস্মিক এক অনাকাঙ্ক্ষিত ঘটনা পুরো আনন্দকে বিষাদে রূপ দেয়।
আলীর বন্ধুরা জানান, ট্রেন চলন্ত অবস্থায় এক ব্যক্তি এসে জোরপূর্বক আলীর বসার আসনটি দখল করার চেষ্টা করে। আলী এর প্রতিবাদ করলে ওই ব্যক্তি চরম উত্তেজিত হয়ে ওঠে এবং নিজেকে ভারতের একটি প্রভাবশালী ডানপন্থী হিন্দুত্ববাদী সংগঠনের নেতা দাবি করে আলীকে দেখে নেয়ার হুমকি দেয়। ওই সময় সে আলীকে নানাভাবে ভয়ভীতি ও মানসিক হেনস্থা করার চেষ্টা করে। তবে অনাকাঙ্ক্ষিত ঝামেলা এড়াতে আলীর বন্ধুরা দ্রুত হস্তক্ষেপ করেন এবং পরিস্থিতি সাময়িকভাবে শান্ত করতে সক্ষম হন। মাঝরাতে ধর্মীয় স্লোগান দিয়ে বর্বরচিত হামলা প্রাথমিকভাবে পরিস্থিতি শান্ত মনে হলেও ভেতরে ভেতরে যে বড় ধরনের জঘন্য ষড়যন্ত্র চলছিল তা টের পাননি আলীর বন্ধুরা। গভীর রাতে ট্রেনটি যখন মধ্যপ্রদেশের বডদেহি রেলওয়ে স্টেশনে এসে থামে তখনই নেমে আসে অন্ধকার। আলীর বন্ধুদের বিবরণ অনুযায়ী স্টেশনটি ট্রেন থামামাত্রই একদল উগ্রপন্থী যুবক ট্রেনের বগিতে চড়াও হয়। তারা উগ্র ধর্মীয় স্লোগান দিতে দিতে বগিতে প্রবেশ করে এবং আলীকে লক্ষ্য করে টেনে হিঁচড়ে বগির বাইরে নিয়ে যায়। এরপর রেলওয়ে প্ল্যাটফর্মের উপর ফেলে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে আলীর উপর নির্মমভাবে হামলে পড়ে ওই উগ্রবাদীরা। বন্ধুদের চোখের সামনেই আলী খানকে পিটিয়ে নিথর করে ফেলা হয়। হামলাকারীদের রণমূর্তি এবং উন্মাদনা দেখে আলীর সঙ্গে থাকা বন্ধুরা চরম আতঙ্কিত হয়ে পড়েন। নিজেদের জীবন বাঁচাতে তারা ট্রেনের অন্য একটি বগিতে গিয়ে আশ্রয় নেন। পরবর্তীতে তারা রেলওয়ে পুলিশকে বিষয়টি অবহিত করেন। ততক্ষণে উগ্রবাদী হামলাকারীরা আলী খানের মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল থেকে নির্বিঘ্নে পালিয়ে যায়। এই নৃশংস হত্যাকাণ্ডের পর স্থানীয় মুসলিম সম্প্রদায় ও মানবাধিকার কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাধারণ ট্রেনের সিট নিয়ে বিরোধের জেরে এভাবে বেছে বেছে ধর্মীয় স্লোগান দিয়ে পিটিয়ে হত্যার ঘটনা ভারতের সংখ্যালঘু সুরক্ষার বিষয়টিকে আবারও বড় ধরনের প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। দেশের বাইরের আরও খবর। তাইওয়ানের সামরিক বাহিনীর শীর্ষ অস্ত্র উন্নয়ন প্রতিষ্ঠান মঙ্গলবার 3 ধরনের রোবোটিক টহল কুকুর প্রদর্শন করেছে, যা ভবিষ্যতে দক্ষিণ চীন সাগরে তাইওয়ানের নিয়ন্ত্রিত দ্বীপগুলোতে মোতায়েন করা হতে পারে। বেজিং তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ হিসেবে দাবি করলেও দ্বীপটি গণতান্ত্রিকভাবে শাসিত। চীনের সম্ভাব্য হুমকি মোকাবিলায় সাম্প্রতিক বছরগুলোতে তাইওয়ান তার সশস্ত্র বাহিনীকে আধুনিকায়ন করছে। এক্ষেত্রে ড্রোন ও স্বয়ংক্রিয় প্রযুক্তির ব্যবহার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অন্যতম অগ্রাধিকার। প্রতিরক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রদর্শনীতে সামরিক মালিকানাধীন ন্যাশনাল চুং সাং ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান খোস্ট রোবোটিক্স এর তৈরি 4 পা বিশিষ্ট 3টি রোবট কুকুর প্রদর্শন করে। প্রতিষ্ঠানটি মার্কিন সামরিক বাহিনীর জন্য এ ধরনের রোবট সরবরাহ করে থাকে। রোবটগুলোর পিঠে তাইওয়ানের নিজস্ব প্রযুক্তি সংযোজন করা হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি এবং অস্ত্রসজ্জিত সংস্করণ। অস্ত্রসজ্জিত সংস্করণটির পিঠে একটি বন্দুকও স্থাপন করা হয়েছে। ইনস্টিটিউটের ক্ষেপণাস্ত্র ও রকেট সিস্টেম গবেষণা বিভাগের উপপ্রধান জেন কুও কুয়াং বলেন, সামরিক বাহিনী এ ধরনের সরঞ্জামের প্রয়োজনীয়তার কথা জানিয়েছে, তবে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো অর্ডার দেয়নি। তিনি বলেন, মেরিন বাহিনীর মতে সৈকত ও উপকূলীয় এলাকায় এমনকি নানসা ও দংসা দ্বীপপুঞ্জে উপকূলরক্ষী বাহিনীর টহল ও পরিদর্শন কার্যক্রমে এ ধরনের প্রযুক্তির জরুরি প্রয়োজন রয়েছে। নানসা বলতে স্পার্টলি দ্বীপপুঞ্জ এবং দংসা বলতে প্রাটাস দ্বীপপুঞ্জকে বোঝানো হয়েছে, যা দক্ষিণ চীন সাগরে অবস্থিত। তাইওয়ান স্পার্টলি দ্বীপপুঞ্জে অবস্থিত সবচেয়ে বড় দ্বীপ ইতু আবা নিয়ন্ত্রণ করে। এছাড়া পুরো প্রাটাস দ্বীপপুঞ্জ তাদের নিয়ন্ত্রণে রয়েছে। ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ এসব দ্বীপের নিরাপত্তার দায়িত্ব উপকূলরক্ষী বাহিনীর উপর ন্যস্ত। সেখানে কোনো স্থায়ী বেসরকারি জনসংখ্যা নেই, কেবল উপকূলরক্ষী সদস্যরা অবস্থান করেন। চীন ও তাইওয়ান উভয়ে দক্ষিণ চীন সাগরের বিস্তীর্ণ অংশের উপর নিজেদের দাবি জানিয়ে আসছে। তবে চীনা বাহিনী সাধারণত ইতু আবা দ্বীপকে ঘিরে কোনো পদক্ষেপ নেয় না। তবে তাইওয়ানের অভিযোগ, সাম্প্রতিক সময়ে প্রাটাস দ্বীপপুঞ্জের আশপাশের চীনা উপকূলরক্ষী জাহাজের টহল এবং ড্রোন তৎপরতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব জার্নালিজম অ্যাওয়ার্ড বিজয়ী আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। বন্ধুরা, আজকের টিপস হচ্ছে যাচাই করুন। পৃথিবীতে আপনি আজকের এই দিনটিতে যাই করতে যাচ্ছেন না কেন, সবার আগে আপনি যাচাই করুন। কোনো কিছু কিনতে যাচ্ছেন, কারোর সঙ্গে সম্পর্ক গড়তে যাচ্ছেন, কারোর সঙ্গে কথা বলতে যাচ্ছেন, কোথাও যাচ্ছেন, সর্বত্র আপনার মধ্যে যদি যাচাইয়ের মন মানসিকতা থাকে তাহলে আপনি বিপদ থেকে মুক্ত থাকতে পারবেন। আর যদি আপনি যাচাই না করে নিরঙ্কুশ বিশ্বাসের উপর নির্ভর করে কোনো কাজে যুক্ত হন, তাহলে আপনি বিপদের মধ্যে পড়তে পারেন। সুতরাং আজ থেকে মাথায় একটি বিষয় আমরা শক্তভাবে গেঁথে নিই, সেটা হচ্ছে যাচাই করব, যাচাই করব,
যাচাই করব। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। প্রিয় দর্শক, শেষ করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। চেঞ্জ টিভি.প্রেস বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।